দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 কর্মদিবসে আমরা রাত 11টায় যমুনা টেলিভিশন স্টুডিওতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আলোচনা করি দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে। আপনারা জানেন নানা রকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে। প্রতিদিন বড় বড় শীর্ষ রাজনৈতিক নেতা, মন্ত্রী, প্রশাসনের দায়িত্বে থাকা অনেকেই যেরকম গ্রেপ্তার হচ্ছেন, সেই সঙ্গে একই সঙ্গে বেরিয়ে আসছে নানা রকম দুর্নীতির বড় বড় কাহিনী। আজ দুদকে একটি অভিযোগ গিয়েছে, গেল সরকারের 41 মন্ত্রী এমপি যাদের কারো কারো সম্পদের পরিমাণ বেড়েছে 2,00,000% বেশি এবং কারো কারো ন্যূনতম 200% বেশি সম্পদ বেড়েছে। সেসব নিয়ে আমরা একটু কথা বলতে চাই, আলোচনা করতে চাই, একই সাথে খুঁজতে চাই সমাধানের পথ। আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি সংস্কার কোন পথে। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক প্রফেসর ডক্টর সাইমা হক বিদিশা। প্রফেসর বিদিশা স্বাগত আপনাকে। আছেন ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, যিনি সাধারণ সম্পাদক জি9, এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক নাফিসা জান্নাত। নাফিসা, আপনাকেও স্বাগত। নাফিসা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে এখন যা যা ঘটছে, আমাদেরকে একটা তীব্র ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন বলি, একটি বিশাল ক্ষমতাসীন সরকারের এবং পুরো একটা বড় ক্ষমতা বলয়ের পতন, এইসব ঘটনার পরে আপনারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলা শুরু করলেন, তখন নিশ্চয়ই আপনাদের মাথায় সংস্কারের একটা রূপরেখা আছে। সেইটা নিশ্চিতভাবে যেহেতু একটি সরকার ফর্মড হয়েছে, তারাই নিশ্চয়ই বাস্তবায়ন করবে, সেটি হচ্ছে প্রশাসনিকভাবে। কিন্তু এই আপনারা যে আন্দোলনটা করলেন, যেখানে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দিকে ধাবিত হলেন, সেইখানে আপনাদের মাথায় যে সংস্কারগুলো ছিল, যে চিন্তাভাবনাগুলো, তার ভিতরে কি এই অর্থনৈতিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, স্বজনপ্রীতি, সেই বিষয়গুলো আসলে কতখানি প্রাধান্য ছিল এবং সেটি কেন এসেছিল? প্রথমত বলবো যে আমরা তো খুবই কম সময়ের মধ্যে এই অবস্থায় এসে পৌঁছেছি। 1 মাস আগেও আমরা জানতাম না যে আমরা 1 মাস পরে এই অবস্থায় গিয়ে পৌঁছবো। তো আমরা খুবই স্পিডি একটা কন্ডিশনের মধ্যে দিয়ে গিয়েছি এবং আমাদেরকে তো অনেকগুলো দিক সামলাতে হয়েছে। এর মধ্যে আমাদের অনেকজন যারা আন্দোলনে অংশ নিয়েছেন তারা হতাহত হয়েছেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। তো আমরা আসলে এই পুরো সময়টাতে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, আমাদেরকে আসলে মাল্টিটাস্কিং করতে হয়েছে। তো যখনই আসলে আমরা 5 তারিখে সরকারের যেই প্রধান ছিলেন তিনি যখন পদত্যাগ করলেন, তখন তো আমরা বুঝতে পেরেছি যে আমাদের আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিকে যেতে হবে। তো সেই কয়েকটা দিন আমাদের 8 তারিখের আগ পর্যন্ত আমাদের ব্যস্ততা ছিল এটা ঘিরেই যে কিভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করব, কিভাবে এটাকে একটা সুস্থ প্রক্রিয়ায় নিয়ে যাব যেখানে বাংলাদেশের মানুষজন দেখতে পারবে যে হ্যাঁ, এইরকম অবস্থার পরে আমাদের একটা সরকার গঠিত হয়েছে। এখন যখন আমাদের সরকার গঠিত হলো, তখন তো আমরা বলছি যে আমাদের সংস্কার প্রয়োজন। এই সরকার আসলে যে ফ্যাসিবাদী কাঠামোগুলো রয়েছে, যে এলিমেন্টগুলো রয়েছে, সেগুলোকে উৎখাত করতে চায়। এখন আমাদের অনেকগুলো প্রিন্সিপাল আমাদের হাতে রয়েছে। আমি সংস্কার যদি বলি, সংস্কার তো আমার আসবে অনেকগুলো প্রিন্সিপালের ভিত্তিতে, প্রিন্সিপালকে মাথায় রেখে। তো সেই প্রিন্সিপালের মধ্যে আমাদের প্রধানতম প্রিন্সিপালটা ছিল যে বাংলাদেশকে একটা বেটার বাংলাদেশ করতে হবে। এখন বেটার বাংলাদেশ করতে গেলে কি হবে, যে আগের যে ওর্স সিচুয়েশনে আমরা ছিলাম সেখানকার যে সকল এলিমেন্টগুলো ছিল, প্রশাসনিক খাতে হোক, শিক্ষা খাতে হোক, যতগুলো খাত রয়েছে সেখানে আমাদের প্রধান দায়িত্ব হবে এই ধরনের ফ্যাসিবাদী যে সকল এলিমেন্ট রয়েছে, যে সকল কর্মীরা রয়েছিল যারা এই খাতগুলোকে দুর্নীতিগ্রস্ত করে রেখেছিল, তাদেরকে সেই জায়গাগুলো থেকে অব্যাহতি দেওয়া, এবং সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি আমরা ঢুকেছি। আপনারা বিভিন্ন জায়গায় খবর দেখতে পাচ্ছেন যে আমাদের জায়গা থেকে আমরা যেই দাবিগুলো নিয়ে যাচ্ছে বা বিভিন্ন সময়ে যারা এই ধরনের অপকর্মগুলোর সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে এখন যখন আমরা অভিযোগ আনছে,
পুলিশ থেকে, থানা থেকে তারাও এখন সহযোগিতা করছে, তারা মামলাগুলো নিচ্ছে। কিছুদিন আগেও যে মামলাগুলো নেওয়া আমরা ভেবেছি যে অসম্ভব, এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি সেই মামলাগুলো নেওয়া হচ্ছে। এবং এই প্রক্রিয়াটা আমরা সকল খাতে আমরা ছড়িয়ে দিতে চাই এবং সেই প্রক্রিয়া আমাদের চলমান। এবং আমাদের প্রিন্সিপালের মধ্যে আমরা বলেছিলাম যে আরেকটি সংস্কারের জায়গা, সেটি হচ্ছে আমাদের ইনক্লুসিভ বাংলাদেশ হতে হবে। এখন আমরা বলবো যে ইনক্লুসিভ যে বাংলাদেশ গঠনের যে রূপরেখা, সেখানে আসলে আমাদের এই আন্দোলনে যত অংশীজন রয়েছেন তাদের সকলের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ফাইনাল যে রূপরেখা সেইটা আমরা প্রকাশ করতে চাই। জি জি, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে নিঃসন্দেহে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাও এরই মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন সেটিকে স্বাগত জানিয়েছে এবং তাদের যে অবদান, যেটি বিরোধী রাজনৈতিক শক্তিগুলো প্রায় 16-17 বছরে করতে পারেন, সেটা তারা করিয়েছে। এবং তার সঙ্গে ডেফিনেটলি অন্য বিরোধী রাজনৈতিক শক্তিগুলো তৎকালীন তাদের একটা নৈতিক এবং নানা ধরনের সমর্থন ছিল। প্রশ্নটা হচ্ছে সেটার পরে আমাদের দ্বিদলীয় রাজনীতিতে যে ধরনের চ্যালেঞ্জগুলো ছিল বা যে ধরনের সংস্কারের কথা অনেকেই বলেন, এবং এবার সংস্কারের একটা সঠিক সময়, সঠিক বাংলাদেশে আমরা আছি কিনা, আপনার উপলব্ধিটা কীরকম? জি, আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে দুজন আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। এখনো পর্যন্ত আপনার যে দলীয় মানে একটা পলিটিক্যাল পার্টির আভ্যন্তরীণ যে সংস্কারের প্রশ্নটি, সেটা এখনো ইটস টু আর্লি আমি বলবো না। আমি দলের সংস্কারের কথা, আমি রাষ্ট্র সংস্কারে এখনো পর্যন্ত যে গতিতে এবং যে ধারায় যাচ্ছে আমার মনে হয় ঠিক আছে। বিএনপি তো এই সরকারের সব কিছুতে প্রত্যক্ষভাবে সরাসরি সমর্থন জানিয়েছে। বিএনপি ছাত্র আন্দোলনেও সমর্থন জানিয়েছে, প্রথমে তাদের প্রতি নৈতিক সমর্থন, তারপরে সহযোগিতা, তারপরে সর্বাত্মকভাবে তাদের পাশে দাঁড়ানো, এবং পরবর্তীতে এক পর্যায়ে সকল অঙ্গ সংগঠন সহ দেশবাসী, দলীয় নেতা কর্মী, দেশবাসীকে এক দফার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য নির্দেশ দেয়া। পরবর্তীতে এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে ভয়াবহ একটা স্বৈরশাসকের পতন হলো, মাফিয়াতন্ত্রের পতন হলো, শেখ হাসিনা পালিয়ে গেল, তার মন্ত্রীর সভা থেকে শুরু করে তার দলীয় নেতাকর্মী সব পলাতক। এমনকি একটা দেশের নজিরবিহীনভাবে বিভিন্ন প্রশাসন যন্ত্রকে, স্টেট অ্যাপারাটাসগুলোকে তারা যে তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল পরিকল্পিতভাবে, সেটার অংশ হিসেবেই পুলিশকে গণশত্রুতে পরিণত করেছিল আওয়ামী লীগ। সব পুলিশ খারাপ নয়, বেশিরভাগই ভালো, কিন্তু কিছু পুলিশকে এমনভাবে ব্যবহার করলো যে গোটা বাহিনীটা গণশত্রুতে পরিণত হলো বলে গোটা বাহিনীকেই পালাতে হলো। কোনো দিন পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেনি যে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে কনস্টেবল থেকে আইজিবি পর্যন্ত সব পালাতে হয়, সেটা ঘটেছে। এরপরে যখন নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার এলো, তাদের ব্যাপারে এখনো পর্যন্ত বিএনপি দলগতভাবে তাদের সর্বত সমর্থন এবং সহযোগিতা তারা প্রকাশ্যে ঘোষণা করে আসছে। এবং এখনো পর্যন্ত এই সরকার কোনো বিব্রতকর অবস্থায় পড়ে এরকম কিছু করেনি। আপনি দেখেন যে পৃথিবীর যে কোনো দেশে যদি একটা গণ অভ্যুত্থান হয় এবং স্বৈরশাসকের পতন হয়, তাহলে যে নৈরাজ্য স্বাভাবিকভাবেই হয়, সেই তুলনায় বাংলাদেশে 16 বছর গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নিপীড়ন সহ এমন কোনো গায়েবী মামলা, এমন কোনো অনাচার নাই যা বিরোধী দলের উপর করেনি। যার সন্তান হারিয়েছে সেই বাবা মা বোঝে কষ্ট, যার জমি জমা সব কেড়ে নিয়েছে, ঢাকায় রিক্সা চালাতে বাধ্য করেছে, ওই কর্মীর রাগটা শুধু কথায় বলে না। তারপরও বিএনপি তাদের কর্মীদেরকে খুব কঠোরভাবে নির্দেশনা দিয়ে যাতে কোনো রকম প্রতিহিংসা, ভাঙচুর, কিলিং এইসবে যুক্ত না হয়, সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে বলে পৃথিবীর যে কোনো দেশের অভ্যুত্থানের পরে যা ঘটে তার থেকে বাংলাদেশে কম ঘটেছে। যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছিলেন তাদের পতন হলে এক রাতে 10 লাখ নেতাকর্মীকে মেরে ফেলবে বিরোধীরা, কিন্তু সেখানে 10 লাখ তো দূরের কথা, 5 তারিখে পতন হলো, তারপর 2 দিন একটু আনরেস্ট ছিল, 7 তারিখের পর থেকে তাদের 10 জন 20 জন লোকও মারা যায়নি, সেই পর্যায়ে দেশকে নেওয়া হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের যে গল্প বানাচ্ছে, সেটা ইন্ডিয়া থেকে ফেক আইডি খুলে ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে, সেটা এত মিনিমাম হয়েছে এবং যতটুকু হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেটাও হয়েছে তারা আওয়ামী লীগ হিসেবে।
হিন্দু সম্প্রদায় হিসেবে ও হিন্দু বা ও এই ধর্মের এই জন্য ওকে আক্রমণ কর, এটি একটিও ঘটেনি বলে আমার বিশ্বাস। আমি অনেক জায়গায় গিয়েছি, আমার এলাকা শরীয়তপুরে গিয়েছি, মন্দিরে গিয়েছি, কথা বলেছি তাদের সঙ্গে, সবাই বলছেন যে পাহারা দিয়েছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এমনকি মাদ্রাসার ছাত্ররা, জামায়াত ইসলামের লোকজন পাহারা দিয়েছে। ফলে এই পর্যন্ত এই দেশটাকে এখন যে ট্রানজিশনাল পিরিয়ড চলছে এবং নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এই যত 16 বছরের যত বড় বড় অনাচার ঘটেছে তার বিচার, দেশটাকে গণতন্ত্র এবং মানবিক রাষ্ট্রে পরিণত করবার জন্য যে স্তম্ভ তৈরি করা, সেটা করা, ভবিষ্যৎ নির্বাচন, সব প্রশ্নে এই সরকার যদি মনে হয়, যতদিন পর্যন্ত মনে হবে যে তারা সঠিক পথে আছে, কালক্ষেপণ করছে না, ভালো মোটিভ নিয়ে কাজ করছে, ততদিন আমার ধারণা এদেশের সমগ্র জনগণ, আওয়ামী লীগের গুটি কয়েক ফ্যাসিবাদের দোষর ছাড়া সমস্ত জনগণ সমর্থন দিবে, ছাত্ররা দিবে, বিএনপিও দিবে। জি প্রফেসর বিদিশা, আমরা এই আজকে দুদকের একটি ঘটনায় দেখলাম যে 41 জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপির আয় ব্যয়ের একটি হিসাবকে কেন্দ্র করে, এবং সেখানে দেখলাম যে রাজশাহী 4 আসনের সংসদ সদস্য এনামুল হক, তার আয় বেড়েছে, অস্থাবর সম্পদ বেড়েছে 2,43,513%। কিংবা যদি বলি আমরা সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, তার সম্পদ বেড়েছে 2,131%। সাধন চন্দ্র মজুমদার, সাবেক খাদ্যমন্ত্রী এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদের সম্পদ বেড়েছে 1,063%। মানে শতাংশের হিসাবটাকে লাখ হাজার দিয়ে গুনতে হচ্ছে। এই যে এত বড় বড় দুর্নীতি হয়ে গেল, আপনারা যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, গবেষণা করেন, আপনাদের ধারণায় কি এরকম ছিল নাকি এটা ধারণার চেয়ে অনেক বেশি? ধারণার চেয়ে অবশ্যই অনেক বেশি। কারণ আমরা কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু বারবার যেটা বলে আসছি, কিছু কিছু জিনিস যেগুলো সারফেসে এসেছে, যেমন বিভিন্ন ব্যাংক খাতের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো, ব্যাংকিং খাতে যে অস্থিতিশীলতার বিষয়গুলো, ব্যাংকিং খাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন দুর্নীতির বিষয়, সেগুলোর বিষয়গুলো কিন্তু সারফেসে অনেকটাই এসেছে এবং আসলে সংবাদপত্রের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি। হ্যাঁ, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে সার্বিকভাবে যে সংখ্যাগুলো এখন আমরা দেখছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, সেটা কিন্তু আসলে আমাদের প্রত্যেকেরই কিন্তু ধারণার অনেক উপরে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমার মনে হয় এখন আমাদের চিন্তা করার বিষয়, এখন অন্তর্বর্তীকালীন সরকারের, যে আসলে আমাদের এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের দুর্নীতি লুটপাটের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তির আওতায় আনা এবং সামনের দিকে আগানো, যাতে করে এই ধরনের বিষয় আর ঘটতে না পারে। সুতরাং অর্থনৈতিক সংস্কারের যে বিষয়টা, আমি অর্থনৈতিক সংস্কারের বিষয়টা যদি বলি, সেখানে কিছু কিছু ফান্ডামেন্টাল জায়গা, ফান্ডামেন্টাল প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করতে হবে, এমনভাবে সংস্কার করতে হবে, এমনভাবে স্বচ্ছতা আনতে হবে যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে। সে ধরনের সংস্কার করা কি একটি এ ধরনের সরকারের পক্ষে কতখানি সম্ভব? কারণ এই সরকারের সুনির্দিষ্ট মেয়াদ নেই, ধারণা করা হচ্ছে এটা 1, 1.5, 2 বছর পর্যন্ত হয়তো। ডাক্তার সাখাওয়াত হোসেন যেটা বলছিলেন যে যতটুকু লজিক্যাল মনে হবে নির্বাচন দেওয়ার জন্য, কারণ একটা নির্বাচিত সরকারে তো ফেরত যেতে হবে, সেটা প্রধান উপদেষ্টা গতকালকে বিদেশিদের সামনে স্পষ্ট করে বলেছেন, সেটি হচ্ছে তার আলটিমেট লক্ষ্য। ফলে এই স্বল্প মেয়াদে সে ধরনের সংস্কার করা সম্ভব বলে আপনি মনে করেন? সম্ভব। এখন যেটি বিষয় সেটি হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে সদিচ্ছা আছে কিনা, এটা হচ্ছে প্রথম কথা। সদিচ্ছার সঙ্গে সঙ্গে যেটা জরুরি সেটা হচ্ছে কর্মপরিকল্পনা থাকা দরকার। অর্থাৎ আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে চিন্তা করতে হবে যে মূল কয়েকটা জায়গা, অন্তত কয়েকটা, যেটা বললাম যে ফান্ডামেন্টাল কয়েকটা জায়গায় বড় ধরনের পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে লক্ষ্য থাকতে হবে এবং সেই লক্ষ্যে স্বল্প মেয়াদে কিছু কিছু কাজ করতে হবে এবং দীর্ঘমেয়াদে ওই লক্ষ্যের দিকে যাওয়ার জন্য যা যা সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করতে হবে। যেমন আমি যদি একেবারে মোটা দাগে অন্তত 3টি খাত, একটি হচ্ছে আর্থিক খাত, যেটার কথা আমরা বারবার বলছি, দ্বিতীয় হচ্ছে রাজস্ব খাত এবং তৃতীয় আমি বলছি সরকারি ব্যয় ব্যবস্থাপনা। অন্তত পক্ষে এই 3টি খাতে কিন্তু বড় ধরনের সংস্কার যদি আমরা করতে পারি, ব্যাংক আর্থিক খাতের ভিতরে অবশ্যই ব্যাংক আর্থিক খাতের মধ্যে এবং ব্যাংকের সাথে সাথে শেয়ার বাজার এবং অন্যান্য সবকিছু, এই জায়গাগুলোতে যদি আমরা সংস্কার করতে পারি তাহলে, এবং সেখানে যদি স্বচ্ছতা জবাবদিহিতার এমন একটা মেকানিজমে আমরা যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অন্তত এই বড় বড় যে আমরা বিভিন্ন সময় যে পুকুর চুরির ঘটনাগুলো শুনতে পাচ্ছি, সেই জায়গাগুলো থেকে কিছুটা হলেও কিন্তু আমরা কমাতে পারবো। এবং আর্থিক খাতে কিন্তু আরেক
আরেকটা বিষয়, সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার সাথে শেয়ার বাজারের বিষয়টি জড়িত, এবং আরেকটি বিষয় হচ্ছে যে টাকা পাচারের ব্যাপারটি জড়িত। এই সবগুলো কিন্তু আমরা আমাদের অর্থনীতিকে যদি আমরা শক্তিশালী করতে চাই, এবং যে বিষয়টা আমরা বারবার বলছি যে বৈষম্যটাকে যদি আমরা কমাতে চাই এবং ন্যায্যতা এবং সমতার যদি একটা সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা আমরা আনতে চাই, তাহলে এই জায়গাগুলোতে বড় বড় কিছু পরিবর্তন লাগবে। আমার একেবারেই মানে সাধারণ মানুষের প্রশ্ন, ধরেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত বা আমাদের নাজিফা বা আমি যদি বিদেশে 1 লাখ টাকা পাঠাতে চাই, এটার জন্য নানা ধরনের চ্যানেলের ভিতর যেতে হয়। আমরা স্যালারির এগেনস্ট একটা লোন নিতে গেলে অফিসের বসের সিগনেচার লাগে, প্রত্যয়ন লাগে, একজন নমিনি লাগে, এবং আমার কোনো কলিগ যদি লোন না শোধ করে তার জন্য ওই নমিনি ফোন পায়। তাহলে এইসব কাঠামো তো আছেই প্রফেসর বিদিশা। তাহলে কিন্তু যারা ব্যাংকের 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, যারা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ইউনিটকে না জানে বিদেশে টাকা নিয়ে চলে যাচ্ছে, এগুলোর জন্য আসলে কি করতে হবে? দেখেন, এখানে প্রত্যেকটা জায়গায় আলাদাভাবে কাজ করতে হবে। একটা বিষয়ের কথা কিন্তু আলোচনায় এসছে, ইনফ্যাক্ট আমরা অনেক বছর ধরেই বলে আসছিলাম, সেটা হচ্ছে ব্যাংকিং কমিশন। হ্যাঁ, যেমন আমরা খেলাপি ঋণের বিষয়, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জায়গাটাকে যদি আমরা ঠিক করতে হয়, তখন আমি যেটা মনে করি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু স্টেপ থাকতে হবে, বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ একটা হচ্ছে যে ব্যাংকগুলো থেকে যদি একটা নির্দিষ্ট অঙ্কের ঋণ যদি সেটা যদি পাশও হয়ে যায়, ব্যাংকিং কমিশন যদি স্বাধীনভাবে কাজ করে, তখন সেই কমিশনগুলোর কাজ হবে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড। আমি একটা উদাহরণ দিচ্ছি, নির্দিষ্ট থ্রেশহোল্ডের উপরে যখন ঋণটা যায়, তখন সেই থ্রেশহোল্ডের উপর ঋণগুলোকে যদি সঠিকভাবে স্ক্রুটিনি করা, অর্থাৎ আপনি যত বেশি বিভিন্ন ধরনের বড় বড় ঋণের ক্ষেত্রে, এবং এই থ্রেশহোল্ডগুলোকে কিন্তু ভাগ করতে হবে। বিষয়টা যেন এমন না হয় যে 10 লাখ টাকার ঋণ আর 100 কোটি টাকার ঋণকে যদি আমরা একভাবে দেখি তাহলে তো হবে না। হ্যাঁ, এবং সেই দিক থেকে ওই বড় বড় জায়গার ঋণগুলোর ক্ষেত্রে এবং বড় বড় জায়গার বিভিন্ন দুর্নীতিগুলো এড়াবার ক্ষেত্রে মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এবং এখানে যদি কিছু কিছু প্রতিষ্ঠানকে যদি আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই জায়গার সংস্কারগুলোর একটা বড় কাজ হবে। জি, আপনি একটা বিরতিতে, যে আমার অবস্থা হচ্ছে ওই যে ঘর পোড়া গরু সিঁধির মুখ দেখলে ভয় পাই, এরকম আছে না? তো আপনি স্বাধীন কমিশনের কথা যখন বলছিলেন, আমাদের পাবলিক সার্ভিস কমিশন, আমাদের দুর্নীতি দমন কমিশন, আমাদের নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো কাগজে কলমে, সেগুলোও স্বাধীন, কিন্তু তাদের সক্ষমতা এবং কি করেছে সেটা আমরা এই গত 52 বছর আসলে দেখছি। ফলে সেখান থেকে প্রশ্নটা হচ্ছে, এই যে এই সংস্কারগুলো করার জন্য ধরেন আবার তো একটা রাজনৈতিক সরকারি ক্ষমতায় আসবে, অথবা যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটা অনেকের বিশ্বাস। কেউ কেউ বলছেন যেই লাউ সেই কদু, নানা ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। ফলে এই যে এতগুলা মানুষের মৃত্যু, ছোট ছোট শিশুদের মৃত্যু, সেইটার যে অন্তর্নিহিত একটা রাজনৈতিক বার্তাও আছে, সেইটা এই আন্দোলন থেকে আমরা কতখানি নিতে পারলাম, এই জুলাইয়ের যে বিপুল গণ আন্দোলন, সেই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। আমরা কথা বলছি কোন পথে সংস্কার, সেই নিয়ে প্রফেসর সাইম হক বিদেশি। আপনার কাছে একটু ছোট্ট করে আসতে চাই যে আপনি যে কমিশনগুলোর কথা বলেন, কমিশন নিয়েও আমাদের অভিজ্ঞতা খুব ভালো না, ফলে সেটি এবার কাজ করবে, কারণ এইবারের প্রেক্ষাপটটা সম্ভবত একটু ভিন্ন। এমনকি আমরা 2007 সালের যে 1/11 তার চেয়েও ভিন্ন। মৃতের সংখ্যা বেশি, আন্দোলনের ব্যাপকতা বেশি, যারা মারা গেছেন সেটা একেবারেই এক শিশু থেকে শুরু করে তরুণ, কিশোর, যুব, তাদের অংশগ্রহণ একটা আন্দোলন। মানে এটা বুড়োদের আন্দোলন ছিল না, মূলধারার রাজনৈতিক দলগুলোও এই আন্দোলনের উদ্যোক্তা ছিল না। ফলে সেই বার্তাটাকে আমরা ধারণ করতে পারলাম। আমার মনে হয় আমি আশাবাদী যে একটা বিষয় হচ্ছে যে, যেটা একটু আগেই বললাম, যে সেটা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরনের, যেমন ব্যক্তি পরিবর্তন করলেই কিন্তু সমস্যাগুলো শেষ হচ্ছে না। হ্যাঁ, সুতরাং সিস্টেমটার মধ্যে কাঠামোগত কিছু পরিবর্তন আনতে হবে, এবং যেটা আমি বললাম যে যতটা চেক অ্যান্ড ব্যালেন্স আপনি নিতে পারবেন, ততটা কিন্তু স্বচ্ছতাটা আমরা কিছুটা হলেও আনতে পারবো। একেবারে পুরোপুরি আনার আমাদের হয়তো লক্ষ্য হতে পারে, কিন্তু সেদিকে আমাদের যাওয়া দরকার। কিন্তু আমরা যদি ধাপে ধাপে ওই দিকে অন্তত যাই, এবং বড় বড় যে সমস্যাগুলো যেটা রয়েছে, বড় বড় জায়গায় যে ফান্ডামেন্টাল সমস্যাগুলো আছে, সেই জায়গাগুলোতে যদি আমরা এই বিভিন্ন মনিটরিং সিস্টেম আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি, এবং সেটা এমনভাবে ইন্ট্রোডিউস যদি আমরা করি যে এটা সবসময় থাকবে, এটা যদি হয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে মোটামুটিভাবে আমরা কিছুটা হলেও কিন্তু আমরা একটা সঠিক পথে আমরা আগাবো, ন্যায্যতার দিকে আমরা আগাবো। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। শান্ত ভাই, আপনি যদি আজকের ঢাকা শহর, গতকালকের ঢাকা শহর দেখেন, যে যানজটটা হচ্ছে, সেটার সম্ভবত আমাদের রিপোর্ট বলছে প্রধানতম কারণ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের
সুবিধা বঞ্চিত, পদোন্নতি বঞ্চিত অথবা নানা কারণে নিগৃহের শিকার, তাদের সব জায়গায় একটা আন্দোলন চলছে। বেতারের সামনে আন্দোলন, ছোট ছোট অফিস, জাদুঘরের সামনে আন্দোলন, সব জায়গায় তারা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। ফলে এই যে এত মানুষের এত দাবি, এবং সেটা ধরেন একেবারে গ্রাম পুলিশ, আনসার বাহিনী থেকে শুরু করে পুলিশ সদস্য থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা জনের এত দাবি মেটানো কি অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব কিনা? এবং এত সংস্কার নাকি আপা যেটা বলছিলেন যে একটা প্রায়োরিটি তালিকা করে একটা কর্মপরিকল্পনা স্বল্প মেয়াদী বা একটা অন্তত একটা সময়সীমা উল্লেখ করা, যে 12 মাস 18 মাস এরকম করা উচিত? না, ডেফিনেটলি সেরকমই তো করা উচিত। এটা আমরা নানানভাবে এর আগে আমিও বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে ওনাদেরকে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে, যে ইমিডিয়েট বা এখনই করা জরুরি কোনগুলি, মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট কোনগুলো করবে, লং টার্ম কী কী সিদ্ধান্ত নেবে, কেমন টাইম ফ্রেম করা, সেটা করা দরকার এবং সম্ভবত করবেও গভর্নমেন্ট। 1 মাস পরে রাজনৈতিক দল, যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার, তাদের সঙ্গে আবার বসার কথা, তখন বোধহয় আরেকটু ক্লিয়ার করবেন আমাদের প্রধান উপদেষ্টা, সেরকম আশ্বাস তো দিয়েছেন তিনি প্রকাশ্যেই। ইভেন গতকাল প্রধান উপদেষ্টার যে মিটিং ছিল কূটনীতিকদের সঙ্গে, সেখানেও তার পৌঁছতে বিলম্ব হওয়ার কারণ হিসেবে তিনিই বলেছেন যে ওই দাবি দেওয়ার জন্য আন্দোলনকারীরা বসছে। এখন এটা সত্য যে 16 বছরে এদেশে বঞ্চিতের সংখ্যা অনেক বেশি। এই যে বিভিন্ন রকম নিপীড়নের শিকার, তাদের এই যে মামলা, এখন এই যে মামলা হচ্ছে, মামলাগুলো আপনাদের মনে হতে পারে অনেকের যে এই পরাজিত হলেই তার বিরুদ্ধে যে মামলার হিড়িক পরে অতীত হয়েছিল, এখনও তাই হচ্ছে। আসলে তা না, এদের ডিউরেশন হচ্ছে 16 বছর। 16 বছর ধরে তাদের এত অনাচার, এত নিপীড়ন, হত্যা, গুম, এই মামলাগুলা। দুর্নীতির কথা যেটা আপা বলছিল যে অনুমান করতে পারছি কিনা, অনুমান আসলে করা কঠিন। তো সংবাদ মাধ্যম যেটুকু দেয়, ইন্টারনাল কোন্দল হওয়াতে আওয়ামী লীগের ভেতর থেকে বা প্রশাসন থেকে বের হতো, ওটুক জানতাম। আমরা রূপপুরের বালিশকাণ্ডতে 6,000 টাকা একটা বালিশ উঠাতে লেগেছিল, এটা নিয়ে আমরা খুবই ব্যাপক সমালোচনা করেছিলাম। কিন্তু 6,000-এর জায়গায় এখন যে আমরা জানছি যে গ্লোবাল ডিফেন্স কর্প যে প্রতিবেদন দিল, শেখ হাসিনা, তার ছেলে সজীব জয় এবং তার ভাগ্নি, এদের নামে যে রিপোর্ট আসছে 60,000 কোটি টাকার দুর্নীতির প্রসঙ্গ আসছে। সত্য মিথ্যা তদন্তে বের হয়ে আসবে, প্রত্যাখ্যান করুক আর যাই করুক, অভিযোগটা তো উঠেছে। এখন এইরকম ধরেন সেই আইসিইউ পর্দার দাম 37 লাখ টাকা ফরিদপুরে, সেটাও আমরা দেখেছি। এরকম পুরা দেশটা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। এবং আপনি বলছিলেন যে এটা সম্ভব কিনা, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, এটা সম্ভব অনেকাংশে। এবং কিভাবে সম্ভব? দুর্নীতি পৃথিবীর প্রায় সব দেশে আছে, প্রায় সব দেশে বলছি। গণতন্ত্রের নাম নিয়ে যে দেশগুলা পুঁজিবাদী শাসন ব্যবস্থা আছে, তাদের ওখানে বেশি। কেউ ঘুষ দেয়, কেউ ঘুষ গ্রহণ করে। বাংলাদেশে এই যে দুর্নীতিটা ব্যাপকতা এবং বড় আকার লাভ করার পেছনে প্রধান কারণ ছিল ভোটের অধিকার ছিল না, মানুষের হাতে ক্ষমতা ছিল না, ফলে জবাবদিহিতার প্রয়োজন হয়নি। এই দানবীয় সরকারটা ভেবেছিল তাদেরকে সরানোর কেউ আর নেই। যদি ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হয় এবং একজন জনপ্রতিনিধি বা কারো মাথায় যদি এটা ঢুকে যে 5 বছর পরে আমার তো ভোট চাইতে যেতে হবে এবং জনগণ তো তখন আমাকে নির্বাচিত করার ক্ষমতা পেয়ে যাবে, সুতরাং দৃশ্যমান বড় রকমের দুর্নীতি আমি যদি করি, তাহলে জনগণ ভোটের মাধ্যমে রায় দিবে, আমার বিপক্ষে সরিয়ে ফেলবে। এই ভয়টুকু কিন্তু তাকে অনেকখানি দুর্নীতি থেকে, বড় দৃশ্যমান দুর্নীতি থেকে অন্তত নিবৃত করে। সেইটা 16 বছর না থাকাতে একদম ফ্রি স্টাইল কারাপশন এই দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছিল, একটা শিল্পে রূপান্তর করেছিল দুর্নীতিকে। ফলে আমাদের বেসিক যে জায়গাগুলা, হিউম্যান রাইটস ভায়োলেশন করলে কেউ, তার যেন সত্যিকার শাস্তিটা হয়, ভোটের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। সংবাদ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর, একটা সরকারকে, একটা দেশকে সঠিকভাবে পরিচালিত করতে। সেইখানে গত 16 বছর যেরকম ফ্যাসিবাদ, মাফিয়াতন্ত্র এবং গণতন্ত্রহীনতার পক্ষে বেশিরভাগ মিডিয়া এবং তার প্রধান ব্যক্তিরা যেইভাবে একেবারে সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল, সেই রকম হলে একটা দেশ ধ্বংস হতে বাধ্য। কারণ সরকারকে চ্যালেঞ্জ করবে তো সংবাদ মাধ্যম। আপনি দেখেন এই ছাত্ররা যে 53 জনের তালিকা দিয়ে যে সমন্বয়কারীরা যে একটা লিস্ট দিয়েছিলেন আপনারা, তার মধ্যে শ্যামল দত্ত, সে ভোরের কাগজের এখনও সম্পাদক হিসেবে বহাল আছে। নঈম নিজাম এখনও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আছে। যে এমদাদুল হক মিলন লেখক, যিনি এর আগে কলাম লিখে ঢাকা শহরে
মিছিল মিটিং নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন, যে শেখ হাসিনা সব দাবি নিজেই পালন করছেন, কোনো দাবি আর করার দরকার নেই, সুতরাং মিছিল মিটিং দরকার নেই বলে কলাম লিখেছিলেন একযোগে কয়েক পত্রিকায়। সেই এমদাদুল হক মিলক এখনও কালের কণ্ঠের প্রধান সম্পাদক হিসেবে আছেন। যেই সব ফ্যাসিবাদের দোসর যারা প্রত্যক্ষভাবে, এমনকি এই আন্দোলনে প্রত্যক্ষভাবে গণহত্যার পক্ষে ছিল যারা, পুলিশকে, প্রশাসনকে, আওয়ামী লীগকে যারা গণহত্যায় উস্কানি দিয়ে সঙ্গে ছিল, সেই সংবাদ মাধ্যমের ব্যক্তিরা পদে আছে, গা ঢাকা দিয়ে আছে কেউ কেউ হয়তো, সেখান থেকে টেলিফোনে এই সংবাদ মাধ্যমগুলো চালাচ্ছে, এবং সংবাদ মাধ্যমগুলো কিছু কিছু হয়তো এখন পরিস্থিতির কারণে নিউজটা অন্যরকম করছে। আপনি দেখেন পুরো মুভমেন্টের সময় যমুনা টিভির যে গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেল অন্যদের তুলনায়। কেন? অন্যদের কি সমস্যা ছিল করতে? করেনি। এখন এই সংবাদ মাধ্যমগুলোকে আপনার যারা সত্যিকার সাংবাদিকতা করতে চায়, এতদিন পারেনি, তাদের জন্য সুযোগ তৈরি হয়েছে, তাদেরকে এগিয়ে আনতে হবে। যারা এরকম ফ্যাসিবাদ, গণতন্ত্রহীনতা এবং দুর্নীতি, গুম খুন হত্যার পক্ষে এত বছর ধরে ছিল, তাদেরকে অবশ্যই এখান থেকে সরাতে হবে। না হলে তারা এখন গা ঢাকা দিয়ে থাকবে, ছদ্মবেশে থাকবে, এই সংবাদ মাধ্যমগুলো তারাই আবার নিয়ন্ত্রণ করবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারও যে রূপরেখা নিয়ে যে কাজ করবে নির্বিঘ্নে করতে পারবে। কেউ নিয়ন্ত্রণ করবে কেন? নিয়ন্ত্রণ করতে বলিনি, বলছি যারা একেবারে প্রমাণিত ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়া, পেশাদারদের হাতে, যারা পেশাদার এবং সত্যিকার সাংবাদিকতা করতে চায় কিন্তু পারেনি, তাদের সেই সুযোগটা করে দিতে হবে। তারাই যত মিডিয়ার মূল চালিকা শক্তি হয়, এইটা নিশ্চিত করতে হবে। নাজিফা, আজকের একটা ঘটনা আমাদের খুবই দৃষ্টি আকর্ষণ করেছে। স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে গিয়েছিলেন বা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিলেন, নতুন স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি সায়ন্ত ভাই তাকে ভালো চেনেন, ডাক্তার রোবেদ আমিন, এবং তাকে নিয়ে একটি গ্রুপ, ধারণা করা হচ্ছে বা দু একটা টেলিভিশন বা গণমাধ্যমের খবর বলছে সেটা ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ অথবা একটু জাতীয়তাবাদী ঘরানার যারা আওয়ামী লীগের বিরোধী, তারা তাকে সেখানে মিটিংটা করতে দেননি। পরবর্তীতে আপনাদের একজন সমন্বয়ক আক্তার হোসেন গিয়ে সেটি সমন্বয়ের বা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, তারপরে বৈঠকটি হয়নি। ফলে এ ধরনের ধরেন স্বাস্থ্যের ডিজি হয়তো কেন্দ্রীয়ভাবে অনেক বড় পদ না এবং তাকেও ভারপ্রাপ্ত, এই বিষয়গুলো নিয়েও আপনাদেরকে হস্তক্ষেপ করতে হচ্ছে, কারণ জনরোষ বা নানান কারণে। এই ধরনের সংকটগুলো সামলানোর জন্য কি আপনার নতুন একটা সেলের মতো বা দায়িত্ব কিছু পুনর্বন্টন করা হয়েছে মূল কমিটি ঠিক রেখেই সমত, সেই কাজগুলো আপনি কিভাবে করবেন? এইটা আমাদের যে সেলটা তৈরি হয়েছে এখন, এগুলো আসলে এটার প্রধানতম কাজ হবে আমাদের যে কমিটিগুলো রয়েছে সারা বাংলাদেশে 5 তারিখের পর থেকে অনেকগুলো সমন্বয়কের তালিকা তৈরি হয়েছে যেগুলো অথরাইজড না আমাদের কেন্দ্রীয়ভাবে। তো সেই তালিকাগুলো আবার তৈরি করা এবং যেগুলো আছে সেগুলোর কাজ কি হবে এটা ঠিক করাই অথরাইজেশনের কাজটা করবে। শুধু সমন্বয়কদের তালিকা নিয়ে যে কাজটা, এটা আমরা করব। এবং আপনি এখানে দেখেছেন যে স্বাস্থ্য রিলেটেড, এখানে কারা আহত হয়েছে তাদেরকে নিয়ে একটা কাজ জন্য আমাদের একটা সেল গঠিত হয়েছে। তো আমরা মূলত এই সময়ে এসে আপনি যেটা বলছিলেন আজকের যে এই বিষয়ে হস্তক্ষেপ করার জায়গাটা, আমি বলবো এইটা সংশ্লিষ্ট না। আমরা হচ্ছে মূলত এই সময়ে আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটাকে আবার রিনিউ করার যে জায়গাটা, সেটার জন্য আমাদের এই সেলটা যেই সেল গঠন করা। আপনারা কি এটার মাধ্যমে জেলা উপজেলা সব জায়গায় আপনাদের দায়িত্বপ্রাপ্ত লোকজনকে আবারও দায়িত্ব বন্টন করবেন এরকম কিছু? হ্যাঁ, এই সময়ে এসে এতদিন পর্যন্ত তো আমাদের এই টাইমটাতে তো এটা আমাদের একটা ভ্যাকুয়াম টাইম গিয়েছে, আমরা আসলে আমাদের কার্যপদ্ধতি ঠিক করতে পারিনি। কিন্তু এখন এসে যে রূপরেখার কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, এই সবগুলো বিষয় সমন্বয় করার জন্য আমাদের যে সমন্বয়কদের তালিকা রয়েছে তাদের সাথে আমরা একত্রে মিলে কাজটা করব। এটার চূড়ান্ত লক্ষ্য কি শেষ পর্যন্ত একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করা? এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এটা নিয়ে যে আলোচনার বিষয়টি, সেটা আমি বলবো যে এটা আসলে এটা সময়ই বলে দিবে। মানে আমরাও তো এই সময়ে এসে, আমি বলবো যে আন্দোলনের তো আসলে অনেক স্টেক হোল্ডার, মানে এখানে আমরা যারা ছাত্র আন্দোলনে আমরা ভূমিকা পালন করেছি, এটা তো 18 তারিখের বা 15 তারিখের পর থেকে কিংবা 18 তারিখে যখন আমরা ঢাকায় এরকম রক্ত দেখতে পেলাম, এরকম গুলি দেখতে পেলাম, ছাত্ররা এরকম নির্বিচারে মারা গেল, আমি বলবো এরপরে কিন্তু শুধু এটা কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে সীমাবদ্ধ ছিল না। এখানে সাধারণ মানুষ, তার যে বাচ্চাটা মারা গেছে, যেই শ্রমিকটা মারা গেছে, যেই ধরনের ভাবে মানুষজন আহত হয়েছে, গ্রেফতার হয়েছে,
সবগুলোর, এবং এই যে ফ্যাসিবাদী যে সরকারের যে সকল অবিচার ছিল, যে সকল দুর্নীতি ছিল, এই সব কিছুর বিরুদ্ধে গিয়ে জনগণ তার যেই ক্ষোভের জায়গা সেটা প্রকাশ করেছে। তো আমি বলবো এখানে শুধু আপনি যদি ছাত্রদেরকে আমাদেরকে শুধু স্টেক হোল্ডার হিসেবে দেখেন এই আন্দোলনে, সেটা কখনোই সঠিক নয়। কারণ এই আন্দোলনে প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করেছে অনেক সাংবাদিকও। আমরা দেখেছি যে তারা তাদের জায়গা থেকে কতটুকু হেল্প আমাদেরকে করেছে। এখানে আমাদের শিক্ষকরা ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের জায়গা থেকে তারা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন। আমাদের 6 জন যে আটক ছিল তারা বের করার জন্য তারা সেখানে কার্যালয়ে গিয়েছিলেন। তো আমি বলবো এই রকম অসংখ্য মানুষজন রয়েছেন যারা প্রত্যক্ষভাবে মাঠেও আসেননি বা রাজপথেও নামেননি, তারা আমাদেরকে নানানভাবে তথ্য দিয়ে বিভিন্নভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। তো আমি বলবো যে এই সকল যারা স্টেক হোল্ডার রয়েছেন, তো সকলকেই আমাদের অ্যাকুমুলেট করে আমাদের কাজগুলো এই সময় এসে করতে হবে। জি জি প্রফেসর বিদিশা, আমি আরেকটা জিনিস জানতে চাই। আজকে আপনি নিশ্চয়ই জানেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র এবং সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের মেয়র এবং চেয়ারম্যানদেরকে অপসারণ করেছে, তার একটা বিধান, এবং সেখানে আপাতত প্রশাসক নিয়োগ দিয়েছে। আপনার কি মনে হয় যে এই জায়গাগুলো প্রশাসক দিয়েই তারা চালাবেন, নাকি স্থানীয় সরকারের নির্বাচনও এই সরকারের মাধ্যমে হতে পারে খুব শিগগিরই? কারণ যেহেতু এতগুলা আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে অনেক কিছু জড়িত, মানুষের ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, স্থানীয় জনগণকে ভিজিএফ ভিডিএফ বিতরণ, সবই আসলে স্থানীয় সরকারের মাধ্যমে হয়। ফলে সেটির ভবিষ্যৎ কি আসলে? এই দিকে চিন্তা করা উচিত, কিন্তু পুরো বিষয়টা হচ্ছে সবকিছুতে একটা সময়ের একটা ব্যাপার আছে এবং অগ্রাধিকারের ব্যাপার আছে। এই পুরো ব্যবস্থাপনাটাকে, যেটা আপনি বললেন যে অনেক কিছু স্টেক এবং অনেক কিছু বিতরণ ব্যবস্থার সাথে কিন্তু জড়িত এই স্থানীয় সরকারের বিষয়টি। সুতরাং তাহলে এই অল্প সময়ের মধ্যে বলেন বা আমি সময়টাকে আমরা যতটাই চিন্তা করি না কেন, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওই সব কিছুকে একসাথে কি ম্যানেজ করাটা কতটা সম্ভব, এটা কিন্তু একটা প্রশ্ন। এখন এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আবার একই কথাই আসতে হচ্ছে যে স্বল্পকালীন সময়ের জন্য, কয়েক মাসের জন্য একটা ব্যবস্থা হয়তো চিন্তা করতে হবে, কিন্তু প্ল্যানটা করতে হবে যে হ্যাঁ আমরা একটা স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থা দিকে, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার দিকে আমরা যাব কিনা, এবং সেটার জন্য একটা পরিকাঠামোটা তৈরি করা, সেই স্ট্রাকচারটা যদি তৈরি করা হয় সেটা গুরুত্বপূর্ণ। তবে ওই যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই একটু আগে যে কথাটা সায়ন্তন ভাই বললেন যে মূলত একটা স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে কিন্তু চিন্তাগুলো করতে হবে যে এখনই কোনটা করতে হবে এবং আমাদের লক্ষ্য কোনটা, সেই লক্ষ্যের দিকে যাওয়ার জন্য অন্তত কিছু কিছু বড় পরিবর্তন যাতে করে দেওয়া হয় সেটা গুরুত্বপূর্ণ, মানে কাঠামোগত পরিবর্তন। জি নাজিফা, আপনাকে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই। এই পুরো আন্দোলনটা তো আসলে শুরু হলো মূলত কর্মসংস্থানের দাবিতে, কর্মসংস্থানের ন্যায্যতা, কোটা সংস্কার, তাই না? ফলে এখন শেষ পর্যন্ত আমাদের দেশে আমাদের একটা দারুণ সময় যাচ্ছে। বিদেশি আপনারা যেটাকে বলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এত কর্মক্ষম জনগোষ্ঠী, এটা এক একটি রাষ্ট্রে খুব অল্প সময় আসে। সেইটার ক্ষেত্রে আপনাদের খুব সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আছে কিনা, এবং এই যে শিক্ষার্থীরা রাস্তায় নামলো, তারা আবার কবে পরিপূর্ণভাবে ক্লাসে ফিরবে? আজকে নিশ্চয়ই এটাও আপনি দেখেছেন যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের একটা গ্রুপ, তারা বলছে তারা আর পরীক্ষা দেবে না, তারা অটো পাস চান। ফলে আপনি মেধার জন্য আন্দোলন করবেন, আবার আপনি পরীক্ষা না দিয়ে ফলাফল চাইবেন, সেগুলাও খানিকটা সাংঘর্ষিক কিনা? নাকি এটা কেবলমাত্র যারা আহত হয়েছে বা যাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না তাদের জন্য বিশেষ বিবেচনা, দাবিটা এরকমও হতে পারে কিনা? সেই সব নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকেন অবশ্যই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি আমাদের সঙ্গে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নাজিফা জান্নাত আছেন। নাজিফা, আপনাকে যেটি বলছিলাম যে এই যে নির্বাচন, রাজনৈতিক দল এবং এই সব করতে গিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরা এবং মূল যে কাজ কর্মসংস্থানে ন্যায্যতা আসা, সে আলোচনাটা কি একটু পিছিয়ে পড়ে যাচ্ছে, নাকি এটা এখন এই সময়ের অগ্রাধিকার কারণে হচ্ছে? আপনি যেটা বলছিলেন যে আমাদের স্টুডেন্টদের মানে প্রায়োরিটি কি হবে এই সময়ে এসে, তাই তো? তো প্রায়োরিটির জায়গা যদি আমি বলি, সেটা হচ্ছে আপনি এটা আমি তো ছিলাম পুরো সময়টা জুড়ে, আমি আসলে অনুভব করতে পারি, মানে আমার সাথে যারা রাজপথে পুরোটা সময় জার্নিটাতে ছিল, আমার পক্ষে আসলে 1 মাস আগে আমি যেই স্বাভাবিক জীবনযাপন করছিলাম, একটা স্টেবল সিচুয়েশন ছিল, নানান কিছু ছিল এর মধ্যেও, কিন্তু আমি তো একটা একই রকম গতিতে ছিলাম। কিন্তু এই আন্দোলনের এই 1 মাসে আমাদের জীবনে আসলে এটা যে এতটা আপ
ডাউনের মধ্যে দিয়ে আমরা গেছি, এত অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছি, এত ভয় আতঙ্ক। আমি বলবো এই এই যে অনুভূতির যে বাফারিং, এটা আসলে চূড়ান্ত মাত্রায় ছিলাম। আমি আপনাকে হয়তো এখানে আমি মেনশনও করতে পারবো না যে ঠিক কতগুলো অনুভূতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। এক দুপুরবেলা আমি দেখছি যে আবু সাইদের বুকে গুলি ছোড়া হচ্ছে, আমাকে এর কিছুক্ষণ পরেই মিটিং করতে হচ্ছে যে আগামীকালকে আমি কি প্রোগ্রাম করব। আমার মতো করে প্রত্যেকেই যারা আমরা আন্দোলনে ছিলাম, আমরা ওই যে নিজেদের ওই রুমটা ক্রিয়েট করতে পারি নাই যে এই সিচুয়েশনটাকে আমি আসলে অনুভব করব, করে তারপর আমি আবার কাম ব্যাক করব। আমাদেরকে আসলে একটা মেশিন হয়ে যেতে হয়েছে এই পুরোটা সময় জুড়ে। তো আমি বলবো এই সময়ে শিক্ষার্থীর যে মনস্তত্ত্ব, এরা নিজেদের সামনে পাশের একজনকে গুলি খেয়ে মরে যেতে দেখেছে, যে ফিনকি দিয়ে রক্ত ছুটছে, তাকে সে ধরতে পারছে না, তাকে ওই মুহূর্তে ওই জায়গা থেকে দৌড়ে চলে আসতে হয়েছে, কারণ সে যদি ওখানে 2টা সেকেন্ড দাঁড়ায় সেও মারা যেতে পারে। তো এই রকম মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আসলে আমরা একটা লম্বা সময় ছিলাম। গুম হয়ে যাওয়া, গ্রেফতার হওয়া, তারপর সহপাঠীদের মৃত্যুর খবর, বিভিন্ন জায়গায় ছোট বাচ্চা থেকে শুরু করে মানে আমরা যে সকল মৃত্যুর খবরগুলো পেয়েছি, এটা তো আসলে আমাদেরকে প্রচন্ডভাবে নাড়া দিয়ে গেছে এই সময়টাতে। তো আপনি বিরতির আগে যেই কথাটা বলছিলেন যে এইচএসসি যে শিক্ষার্থীরা, তাদের আসলে এখন প্রায়োরিটির জায়গায় কি হবে, তা আমি তো দেখেছি আমাদের পাশে ইম্পেরিয়াল একটা কলেজ রয়েছে ইস্ট ওয়েস্টে, ওই জায়গাটাতে আমি আন্দোলনে ছিলাম, রামপুরা জোনটাতে। তো আমাদের পাশে ইম্পেরিয়াল কলেজের একটা ছেলে, ওর নাম হচ্ছে কি আমি মুখে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, ওর নাম হচ্ছে শেখ জিল্লুর। তো তাকে আমি দেখেছি যে সে আন্দোলনের, এবং আমি শিওর যে আমরা তো ওখানে আন্দোলন শুরু করেছি 10 তারিখ থেকে, ও প্রথম 3 থেকেই ছিল আমাদের সাথে। তো আমি যখন শুনতে পারলাম যে 18 তারিখে ও আসলে মারা গেছে, তো ওর যেই ক্লাসমেটরা রয়েছে যারা ওর সাথে কিছুদিন ক্লাস করেছে, ওর সাথে বন্ধুত্ব ছিল। উনি কি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলেন? না, উনি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলেন না, কিন্তু আমি বলবো তারা যারা হচ্ছে ওই কলেজে পড়াশোনা করছেন বা যারা তাদের বন্ধুকে এরকম মারা যেতে দেখেছেন, তাদের আসলে মনস্তত্ত্বটা কি এই সময় এসে ট্রমাটাইজড সবাই। তো এখন এই সময় তারা এসে যেটা বলার চেষ্টা করছে, আমি তো কলেজেরও কতগুলো গ্রুপে যুক্ত আছি বা তাদের সাথে আমার এক ধরনের যোগাযোগ রয়েছে, তো তাদের আসলে বলার জায়গাটা এটাই যে এই মানসিক অবস্থায় আমরা তো আসলে সবসময় শারীরিক বিষয়টাকে অনেক গুরুত্ব দেই, আমাদের যে মেন্টাল স্টেট এই সময়ে সেটা কিন্তু স্টেবল না। আপনি কখন আসলে পড়াশোনায় ফিরতে পারেন, কখন আপনি পড়াশোনা করবেন, যখন আপনি একটা স্টেবল সিচুয়েশনে বসে যে আমি আমার নিজের লাইফ গুছাচ্ছি। আপনি বলছেন যেহেতু তাদের মানসিক অবস্থা এখন স্টেবল না, সেই কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষা আমি যেটা বলতে চাই, তাদের হচ্ছে পেছানোর জায়গাটা তারা দাবি করছে। অটোপাসের বিষয়টা কিন্তু একটা বিচ্ছিন্ন বিষয়, কিন্তু আমি অধিকাংশ জায়গাটা লজিক্যাল, হ্যাঁ, আমি অধিকাংশ জায়গায় যে আলাপটা শুনেছি, যে আলাপটা পেয়েছি, আমার সাথেও যারা যোগাযোগ করেছে তারা এই জায়গাটাই কথা বলছে যে তারা একটু সময় চাচ্ছে, আমরা একটু সময় চাই বিষয়টা ইনহেল করার জন্য। সেটা নিঃসন্দেহে লজিক্যাল। ডাক্তার শায়ন্ত, আমরা একদম শেষ সময়, আমাদের কাছে একটু যদি বলেন যে আমাদের আগামী দিনগুলো কেমন হবে। সাম্প্রতিক সময়ে 2-1টি ঘটনা, এগুলো খুবই বিচ্ছিন্ন, 1-2টি ধরেন ঢাকা উত্তরের মেয়র সবশেষ বোধহয় কালকে তার অফিসে গিয়েছিলেন, সেখানে বিএনপির একজন নেতা ছিলেন, বড় নেতা না, উত্তরার নেতা, উনি সম্ভবত সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, আমি যদি নাম ভুল না করি তাহলে কফিল ওনার নাম। ফলে এই জায়গাগুলো এটি নিশ্চিতভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটি বা ইসা কমিটির সিদ্ধান্ত নেওয়া যায়নি, কিন্তু এই যে ব্যক্তি স্বার্থের কারণে যদি এই আপোষগুলো হয়, তাহলে সেটিও কি একটা বড় রাজনৈতিক সংকট বা একটা অনাস্থার প্রশ্ন তৈরি করতে পারে কিনা? না, এটা অনাস্থা তো ডেফিনেটলি তৈরি করতে পারে বা প্রশ্ন উঠতে পারে, কিন্তু বড় রাজনৈতিক সংকট মোটেই না। আপনি নিজেই বলছেন এটা দলীয় সিদ্ধান্ত না বা কেন্দ্রীয় ওই নেতা না। ইসলামী ব্যাংকেও এসালমের ওই গুলি হলো, তার ছেলে গেল যেদিন, সেদিনও এক যুব দলের এক নেতার নাম এসছে, এইখানেও একজনের এরকম নেতার নাম আসছো। তারা সব দলেই কিছু এরকম বিভিন্ন রকমের স্বার্থপর ধান্দাবাজ কিছু লোক থাকে বা ব্যক্তিগত সম্পর্ক নানান কারণে হয়, এবং তাদের বিরুদ্ধে দল ব্যবস্থাও নেয়, এবং বিভিন্ন কারণে এই 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপি বেশ কিছু নেতাকর্মীদের বহিষ্কার করেছে। সেইটা আছে, এইটা আমার কাছে খুব বড় কিছু কোনো বিষয় মনে হয় না, যেহেতু এটা দলীয় সিদ্ধান্ত নেয় এবং দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। বরং আমি এখানে খুব সংক্ষেপে একটা জিনিস বলি, আমি নাজিফার সমন্বয়ক, ওনার একটা কথা খুব ভালো লাগলো যে এইখানে এই আন্দোলনে মুখ্য ভূমিকা ছাত্ররা পালন করেছে, এটা সত্য, কিন্তু স্টেক হোল্ডার অনেক। আজকেই সমকালের রিপোর্ট আছে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এতে নিয়ে হয়েছে 117 জন, জামায়াত এবং শিবিরের 87 জন,
পুলিশ নিহত হয়েছে 44 জন। এর বাইরে আপনার বিভিন্ন অরাজনৈতিক শ্রমিক, কর্মচারী, সাধারণ মানুষ, পথচারী, শিশু অনেক নিহত হয়েছে। আওয়ামী লীগেরও কিছু নিহত হয়েছে। সব মিলিয়ে জাতিসংঘ 650 বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই নিহতের সংখ্যা হাজারের উপরে, এরকম হাজারের উপরে ধারণা করা হয়, কিন্তু হাজারের উপরের মধ্যে এরকম ছাত্র নিহত হয়েছে সংখ্যায় বেশি, এবং তারা মুখ্য ভূমিকা পালন করেছে, তারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, এবং তারা আমাদের দীর্ঘদিন 16 বছর রাজনৈতিক দল যা পারেনি তারা তা করে দেখিয়েছে, এটাও সত্য। কিন্তু এই ফিলটাই, উত্তপ্ত ফিলটা তৈরি হয়েছে সরকারের বিরুদ্ধে 16 বছর ধরে আওয়ামী লীগ, বিএনপি, মানে আওয়ামী লীগ এবং সরকার, বিএনপি, জামায়াত সহ অন্য দলের উপর যে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, গায়েবী মামলা দিয়েছে, তার ফলেই মানুষ উত্তপ্ত হয়েছিল। সেই প্রেক্ষাপটে ছাত্ররা এই সফলতা পেয়েছে। আর এইটা দ্বারা প্রমাণ হয় যে এক পর্যায়ে গিয়ে ছাত্রদের ডাকে দেশবাসী, রাজনৈতিক দল সবাই সম্পৃক্ত হয়েছিল। ফলে এই আন্দোলনের সুফল গুটি কয়েক ফ্যাসিবাদের দোসর এবং আওয়ামী লীগ এবং তাদের 14 দলীয় জোট ছাড়া বাকি সকলের, যেমন 1971 সনে গুটি কয়েক রাজাকার ছাড়া বাকি সবাই স্বাধীনতার পক্ষে। কেউ দোয়া করেছে, কেউ খাবার দিয়ে সাহায্য করেছে, কেউ যুদ্ধ করেছে, কেউ ইনফরমেশন দিয়ে হেল্প করেছে। সেই জন্য এইটায় কোনো একটা বিশেষ শুধু ছাত্র, শুধু রাজনৈতিক দল, কাউকে ওইভাবে আলাদা করে বিভেদ করা ঠিক হবে না। এই বিজয় আমাদের সকলে। জি প্রফেসর বিদিশা, আপনি যদি সামনের দিনগুলো আমাদের কেমন হবে, যদি পরবর্তী 1 মাস আমরা দেখছি জিনিসপত্রের দামে অনেক জায়গায় চাঁদাবাজি কমেছে, ট্রাকে যারা মাল আনেন সবজির সেটা বলছেন, আবার অনেক এলাকায় এরকম হচ্ছে নতুন কেউ গিয়ে বাজারটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, ফলে প্রশাসনিক একটা স্থবিরতা আছেই, প্রচুর রদবদল হচ্ছে, অনেক জায়গায় লোকজন নাই। ফলে আমরা কবে নাগাদ আরেকটু স্বাভাবিক হব, আপনার পূর্বাভাস কি? সময়টা বলাটা তো জটিল। যে বিষয়টা আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং ট্রানজিশনের কিছু কস্ট আছে, এবং সেই দিক থেকে যদি বলি সেটা হচ্ছে যে কিছু কিছু সমস্যা, যেমন আপনি জিনিসপত্রের দামের কথা বললেন, একটা সাধারণ মানুষ কিন্তু নিরাপত্তা চায়, জিনিসপত্রের দামটা চায়, হ্যাঁ, জিনিসপত্রের দাম নাগালের মধ্যে দেখা। তো সেটা কিন্তু, এই সমস্যাগুলো কিন্তু এসছে অনেক দিনের পুঞ্জীভূত বিভিন্ন সমস্যার থেকে, হ্যাঁ, ভুল কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে। সুতরাং এটা খুব সহজেই যে খুব পরিবর্তন হয়ে যাবে তা না, সময় দিতে হবে, সময় দিতে হবে। এবং এই যেটি আমরা বারবারই বলছি যে ব্যক্তিকে সরালে হবে না, রাষ্ট্র ব্যবস্থায় বড় বড় জায়গায় যে ধরনের সিন্ডিকেট রয়েছে, যে ধরনের সমস্যাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু ভাঙন ধরাতে হবে, যাতে করে বাজার ব্যবস্থাপনাটা সঠিকভাবে কাজ করে এবং ন্যায্যতা এবং সাম্যর ভিত্তিতে যে সমাজ ব্যবস্থা, যেটার কারণে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই দিকে যেন যাওয়া যায়। এবং আমি আশাবাদী, তার কারণ হচ্ছে যে আমরা যদি সঠিক পথে আমরা হাঁটি, তাহলে কিন্তু এই ধরনের সংস্কারগুলো সম্ভব। সদিচ্ছা দরকার, কর্মপরিকল্পনা দরকার, এবং আমাদের অগ্রাধিকারটা ঠিক করা দরকার। জি, অনেক ধন্যবাদ প্রফেসর সাইম হক বিদিশা, অনেক ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, অনেক ধন্যবাদ নাজিফা জান্নাত। দর্শক, আমাদেরও তো প্রত্যাশা এটাই, সময় যাই লাগুক না কেন মানুষ যেন নিরাপদে থাকে, মানুষ যেন শান্তিতে থাকে, এবং অবশ্যই একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য রাজনৈতিক সরকারই যেন বাংলাদেশ শেষ পর্যন্ত পরিচালনা করে, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।